ভয় পেও না, আমি তোমাদের ক্ষতি করব না। বরং একটি কথা মনে রেখো রাজকন্যা, এই জঙ্গল কিন্তু একদম নিরাপদ নয়। এক ভয়ঙ্কর জাদুকর পুরো জঙ্গলকে নিয়ন্ত্রণ করছে। যদি একবার তোমরা তার চোখে পড়ে যাও, তাহলে কিন্তু ভীষণ ক্ষতি হয়ে যাবে। তোমার এসব কথা আমি একদম বিশ্বাস করি না। আচ্ছা বলো দেখি, জঙ্গলে কোথায় সে জাদুকরটি রয়েছে? বলছি রাজকন্যা, জঙ্গলের উত্তরে পুরনো অশ্বত্থ গাছটি এড়িয়ে চলো। ওখানেই সেই জাদুকরের আস্তানা। তুমি যদি ওদিকে যাও, তোমার জীবনে অন্ধকার নেমে আসবে। কথাগুলো বলেই মাছ পানির নিচে অদৃশ্য হয়ে গেল। রাজকন্যা চলো, আমার খুব ভয় লাগছে, আমরা ফিরে যাই। মা, জঙ্গলে গিয়ে আমি জাদুকরের প্রেমে পড়েছি। যার ভয়ে তোমরা সবাই আতঙ্কিত হয়ে আছো, তাকে আমি ভালোবেসে ফেলেছি। কি বলছিস তুই? না না, এটা কখনোই হতে পারে না। তুই দেখতে পাচ্ছিস না আমাদের রাজ্যে বর্ষায় কি পরিমাণ ক্ষতি হচ্ছে? এর কারণ হচ্ছে সেই জাদুকর। সকাল হলে রাজকুমারী সেজেগুজে একাই জাদুঘরের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। পৌঁছানোর আগে ঘটল এক বীভৎস ঘটনা। হঠাৎ তার পায়ের নিচে চাপা পড়ে মারা গেল এক শামুক পুত্র। সেটা দেখে তার মা হাউমাউ করে কেঁদে উঠল। কি করলে তুমি? আমার একমাত্র পুত্র ছিল সে, তুমি তাকে মেরে ফেললে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার জীবনেও ঠিক 7 দিনের মধ্যে এরকম মরণ দশা নেমে আসবে। তুমি সুস্থ থেকেও সারা জীবন অসুস্থ হয়ে বিছানায় পাথরের মতো পড়ে থাকবে। না না, এ কি বলছো তুমি? এত বড় অভিশাপ দিও না আমাকে তুমি। আমি তোমার সন্তানকে মারতে চাইনি, না দেখে ভুল করে হয়ে গেছে। তুমি আমাকে এত বড় অভিশাপ দিও না, একটু দয়া করো। তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও। না মা না, এই অভাগীর সন্তান রাজকন্যা শ্যামা হঠাৎ আস্তে আস্তে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। শ্যামার অসুস্থতায় রাজা রানী ভীষণ চিন্তায় ভেঙে পড়ে। প্রহরী, রাজবৈদ্যমশাইকে পাঠাও এক্ষুনি। আমার রাজকন্যার এত ভেষজ সেবন করার পরেও কেন সুস্থ হচ্ছে না? এখনই যাও, তাড়াতাড়ি করো। যথাজ্ঞা মহারাজ, যথাজ্ঞা, আমি এক্ষুনি যাচ্ছি। রাজবৈদ্যমশাই রাজকন্যাকে দেখার পর ভীষণ চিন্তায় পড়ে গেল এবং বলল, এ তো মরণপণ রোগ হয়েছে মহারাজ। এ কি বলছেন রাজবৈদ্যমশাই? আমার মেয়েকে ভালো করার কি কোনো উপায় নেই? না না মহারাজ, এরকম রোগের নিরাময় ওষুধ আমার কাছে জানা নেই। তখন রাজকন্যা অসুস্থ অবস্থায় তার বাবা মাকে বলে, উপায় আছে। আমি জঙ্গলের পথে যাওয়ার সময় এক শামুকের বাচ্চার গায়ে পা পড়ার কারণে সে মারা গিয়েছিল। তার মাই আমাকে অভিশাপ দিয়েছে, তার জন্য আমার এ করুণ দশা। আমি তার কাছে মাপ চেয়েছিলাম, কিন্তু সে অসহায় মা আমাকে মাপ করেনি। তবে সে একটা উপায় বলেছিল। উপায়? কিসে উপায় শ্যামামা? সে বলেছিল, জীবন নদীর পানি যদি আমাকে স্পর্শ করানো হয়,
তবে আমার এই অভিশাপ কেটে গিয়ে আমি আগের মতো সুস্থ হয়ে যাব। কি, জীবন নদীর পানি? এ তো আনা অসম্ভব মহারাজ। যত অসম্ভবই হোক না কেন, আমি আমার রাজকন্যাকে ফিরিয়ে আনার জন্য সকল অসম্ভবকে সম্ভব করব। আপনি শুধু বলে দিন রাজবৈদ্য মশাই, কি করতে হবে আমাকে? আপনি? কিন্তু রাজকুমারীকে ফিরিয়ে আনতে হলে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। যা পারবে রাজকুমারীর একমাত্র আপনজন। কোনো কিন্তু নয় রাজবৈদ্য মশাই, মায়ের চেয়ে বড় আপনজন সন্তানের জন্য আর কেউ হতে পারে না। হ্যাঁ মা, হ্যাঁ, তুমি তোর আসল আপনজন। তাহলে বলুন, কিভাবে ওই জীবন নদীর পানি নিয়ে আসবো? জীবন নদীর পানি আছে ওই গিরি গোবর্ধন পর্বতে, কিন্তু ওই জীবন নদীর পানির ঝর্ণা পাহারা দেয় এক ভয়ঙ্কর রক্ত খেকো ডাইনি। সে তোমাকে দেখতে পেলে খেয়ে ফেলবে। তখন তুমি এখানে আর ফিরে আসতে পারবে না। আমি তাতে পরোয়া করি না, আপনি শুধু বলুন ওই জীবন নদীর পানি কিভাবে নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে শুনুন তবে। ওই গিরি গোবর্ধন পর্বতে আছে ওই জীবন নদীর পানি, তবে এটা আছে অদৃশ্য অবস্থায়। তাহলে রাজবৈদ্য মশাই, আমি কিভাবে যাব ওইখানে? এই নাও, এটা হলো শঙ্খনাগের মণি। এই মণি সামনে ধরে গোবর্ধন পর্বতের কথা বললে ও সেখানেই নিয়ে যাবে। আর ওই জীবন নদীর পানি নেওয়ার পর গন্তব্যের কথা স্মরণ করলে তোমাকে পূর্বের জায়গায় নিয়ে আসবে। নে মা, এটা রাখ। কাল সকাল হলেই রওনা দিস। তবে একটা কথা মনে রাখিস, ওখানে শুধু তোকে একাই যেতে হবে। হ্যাঁ রাজবৈদ্য মশাই, আমি একাই আমার মেয়েকে ফিরিয়ে আনবো। ওরে মা, আমার 7 রাজার ধন, এক মানিক, হায় আমার বুকে, হায়। মালা গাড়ি চালককে বলল তাকে তপবন পর্যন্ত ছেড়ে আসতে। যথাজ্ঞা মহারানী, যথাজ্ঞা। আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি আপনাকে। এই বলে রানী আর গাড়ি চালক তপবন পর্যন্ত যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। গাড়ি চালক, তোমাকে আর যেতে হবে না। তুমি আমি না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করবে। মালা হাঁটতে হাঁটতে পৌঁছালো তপবন জঙ্গলের মধ্যখানে। হ্যাঁ, এসে গেছি জঙ্গলের মধ্যেখানে। এখনই শঙ্খরাজের মণি বের করে গোবর্ধন পর্বতের কথা স্মরণ করি। যেই পর্বতের কথা স্মরণ করতে যাবে তখন মালা শুনতে পারে কে যেন আড়ালে কান্না করছে। কে আছো? কে আছো? বাঁচাও! এই গাছের বড় ডালটায় আমি চাপা পড়ে আছি। আমাকে কেউ বাঁচাও দয়া করে। এ কি, এই গভীর জঙ্গলে কে ভাবে কান্না করছে? যাই, গিয়ে দেখে আসি। মালা সামনে এগিয়ে গিয়ে দেখলো একটা বড় গাছের নিচে চাপা পড়ে আছে এক মায়াবী হরিণ। কে গো তুমি? আমাকে বাঁচাও না একটু দয়া করে। মালা হরিণের কষ্ট সহ্য করতে না পেরে তাকে বাঁচিয়ে নিল। আমি আমি এক হতভাগিনী অসহায় মা, যার কন্যা আজ মরণ ব্যাধিতে আক্রান্ত। আমি যাচ্ছি ওই রক্তখেকো ডাইনির কাছে জীবন নদীর পানি আনার জন্য। ওমা, এ কি বলছো তুমি? ওই রাক্ষসী ডাইনি তো অনেক ভয়ঙ্কর। তোমাকে তো সে বাঁচতে দেবে না। আচ্ছা, যেহেতু তুমি যাওয়ার জন্য শপথ নিয়েছো, তাহলে দাঁড়াও, তোমাকে একটা জিনিস আমি দিচ্ছি। এই নাও, এটা হলো বশীকরণ মুক্তোর মালা। ও যখন ভীষণ রেগে যাবে, এই বশীকরণ মালা তার সামনে ধরবে, দেখবে ও তোমার বশে হয়ে গেছে। তবে মনে রাখবে, ও কিন্তু বেশিক্ষণ তোমার বশে থাকবে না। তার মধ্যেই তোমাকে তোমার কাজটা সেরে ফেলতে হবে। আর একটা কথা, ওকে কিন্তু বুদ্ধি দিয়েই তোমাকে ঘায়েল করতে হবে। আচ্ছা ঠিক আছে,
অনেক ধন্যবাদ গো তোমাকে। তুমি আমাকে এত সাহায্য করলে। তুমি ভালো থেকো তবে। আমি গেলাম। এই বলে মালা বনের মাঝখানে গিয়ে মণি সামনে ধরতেই দেখা গেল গিরি গোবর্ধন পর্বত। ওই তো পর্বত দেখা যাচ্ছে। যাই যাই, তাড়াতাড়ি যাই। ওরে বাবা, কি ভয়ঙ্কর রক্তখেকো ডাইনি! ওকে বশ করতে না পারলে তো আর বেঁচে ফিরে যেতে পারবো না। ও ঘুমিয়ে থাকতে থাকতে আমাকে এই জীবন নদীর পানি নিয়ে চলে যেতে হবে। তোর এত বড় সাহস! তুই এই জীবন নদীর পানি নিয়ে নিতে এসেছিস? তোর নিজের জানের কি কোনো ভয় নেই? এই ডাইনির সাথে আমি শোক দিতে পেরে উঠবো না। ও, করিম ভাই তো বলেছিল ওকে বুদ্ধি দিয়ে ঘায়েল করতে হবে। তবে তুই এসে ভালোই হয়েছে। মানুষের রক্ত খেয়েছি অনেক দিন হলো। তোকে রসালো ভাবে খাওয়া যাবে না। আর দেরি করলে চলবে না, ও আমাকে খেয়ে ফেলবে। এক্ষুনি ওই বশীকরণ মালাটি ওর সামনে ধরতে হবে। যেই রাক্ষসী ডাইনি হাত বাড়াবে তৎক্ষণাৎ মালা বশীকরণ মুক্তর মালাটি সামনে ধরতেই রাক্ষসী ডাইনি তার নিজের বশে হয়ে সেখানে অপলক দৃষ্টিতে পাথরের মতো দাঁড়িয়ে রইল। যাই, ওর বশীকরণ কেটে যাওয়ার আগে জীবন নদীর পানি নিয়ে আসি। মালা পানি নেওয়ার জন্য সামনে এগোতে যাবে, হঠাৎ সেখানে আবির্ভূত হলো এক অপরূপ সুন্দরী পরী। দাঁড়াও মালা, এ জীবন নদীর পানি তুমি তো অত সহজে নিতে পারবে না। তার জন্য যে তোমাকে দাম দিতে হবে। কে তুমি, আর কি দাম দিতে হবে আমাকে? আমি এই জীবন নদীর পরী চন্দ্রা। দাম বলতে তোমাকে একটা ধাঁধার উত্তর দিতে হবে। আচ্ছা, এই অসহায় অভাগী মা তার মেয়েকে ফেরানোর জন্য তোমার সকল ধাঁধার উত্তর দেবে। বলো বলো, তোমার কি ধাঁধা? তাহলে বলো দেখি, এমন কি ফল আছে যা গাছে ধরে না, কিন্তু যার ফল অনেক মিষ্টি? ও মা, এগুলো কি বলছো তুমি? এমন কি কোনো ফল আছে নাকি? আছে, নিশ্চয়ই আছে। একটা কথা মনে রেখো, তুমি যদি ধাঁধার উত্তর দিতে না পারো তাহলে এ জীবন নদীর পানি তুমি কিন্তু পাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু দয়া করো আমাকে, একটু সময় দাও, আমি ভেবে বলছি এক্ষুনি। মালা অনেক ভাবার পর তার উত্তর দিল। ভালোবাসার ফল। ভালোবাসার ফল কখনো তেতো হয় না। ভালোবাসার ফল সব ফলের চেয়ে মিষ্টি। ভালোবাসার ফল কখনো গাছে ধরে না, থাকে মানুষের অন্তরে। আর ভালোবেসে কাউকে কিছু দিলে তা সব সময় অনেক মিষ্টি। অতি উত্তম উত্তর, তুমি সঠিক উত্তরটি দিয়েছ। আমি তোমার উত্তরে অনেক খুশি হলাম। এই নাও জীবন নদীর পানি। এই পানি স্পর্শ করালে তোমার রাজকন্যা ভালো হয়ে যাবে। অনেক ধন্যবাদ তোমাকে এই অসহায় অভাগী মাকে সাহায্য করার জন্য। তুমি অনেক ভালো পরী। এই বলে পরী চন্দ্রা অদৃশ্য হয়ে গেল। আর অন্যদিকে মালা শঙ্খনাগের মণি বের করে গন্তব্যের কথা বলতেই মুহূর্তের মধ্যেই গাড়ি চালক সামনে চলে আসলো। গাড়ি চালক, প্রাসাদের উদ্দেশ্যে ফিরে চলো। মালা পৌঁছে জীবন নদীর পানি রাজকন্যা শ্যামাকে ছোঁয়াতে তার অভিশাপ কেটে গিয়ে সঙ্গে সঙ্গে সে ভালো হয়ে গেল। মা, ও মা, দেখো আমি ভালো হয়ে গেছি। হ্যাঁ মা, হ্যাঁ, তোকে তো ভালো হতেই হতো আমার জন্য। শ্যামা, মা আমার, তুই আমাকে একটা কথা দে। কি কথা মা? আগে বল, তুই কথাটা রাখবি? কি কথা মা? দয়া করে তুমি আর ভনিতা করো না, এবার বলো। তুই আমাকে কথা দে,
তুই ওই জাদুকরের কাছে আর কোনোদিন যাবি না। গেলে কিন্তু তুই আমার মরা মুখ দেখবি। মা, তুমি এগুলো কি বলছো? আচ্ছা ঠিক আছে, আমি আর কোনোদিন জাদুকরের কাছে যাব না। বেশ কিছুদিন পর শ্যামা সুস্থ হয়ে উঠল। এভাবেই রাজকন্যা শ্যামা সুস্থ হওয়াতে রাজ্যে যেন প্রাণ ফিরে এলো। তারপর থেকে রাজ্যে ফিরে আসে সুখ, শান্তি আর সমৃদ্ধি।